যে কোনো জ্ঞান বা ধরুন যে কোনো গল্পের শুরুটা হয় থেকে একেবারে তার গোড়া থেকে, তাই না? একদম অক্ষর জ্ঞান থেকে। চলুন আজ আমরা দেখব কিভাবে ওই সাধারণ অক্ষর থেকেই এক কিংবদন্তির এক অসাধারণ ইতিহাস তৈরি হয়ে যায়। আমাদের সবারই তো শেখার শুরুটা হয় খুব সহজ, খুব সাধারণ কিছু দিয়ে, যেমন ধরুন অ, আ বা ইংরেজিতে বললে এ ফর অ্যাপল। ঠিক এখান থেকেই কিন্তু আমাদের পথ চলাটা শুরু হয়। কিন্তু একবার ভেবে দেখেছেন, এই যে এত সহজ একটা শুরু, এখান থেকে আমরা কিভাবে এত বড় একটা ঐতিহাসিক প্রশ্নের কাছে এসে পৌঁছাই? মানে এ ফর অ্যাপল থেকে সোজা ক্ষুদিরাম বসু কোথায় জন্মেছিলেন? এই যে বিশাল একটা লাফ, এই রাস্তাটা আসলে কিভাবে তৈরি হয়? চলুন তাহলে এক একটা করে প্রশ্নের উত্তর খুঁজি, আর পাজেলের টুকরোর মতো সেগুলোকে একটার পর একটা মিলিয়ে সেই কিংবদন্তির পুরো জীবন কাহিনীটা তৈরি করে ফেলি। তো আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা হলো মেদিনীপুর। হ্যাঁ, এই মেদিনীপুরের মাটি থেকেই কিন্তু তার জীবনের গল্পের শুরু। এটাই ছিল তার পরিচয়ের একদম প্রথম ভিত্তি। আচ্ছা, জায়গাটা তো জানা গেল, কিন্তু সময়টা, মানে কোন সালে শুরু হয়েছিল তার এই ঐতিহাসিক যাত্রা? সেই সালটা ছিল 1889। এই সালটা জানেন, ইতিহাসের পাতায় কিন্তু একেবারে গেঁথে গেছে। কারণ ঠিক এই বছরই জন্ম হয়েছিল এক বিপ্লবীর। জন্মস্থানের কথা তো হলো, এরপর আসে আদর্শের জন্মস্থানের কথা। মানে কোথায় তার বিপ্লবী সত্তাটা জেগে উঠেছিল, কোন মাটি তাকে দেশের জন্য লড়ার সেই অসম্ভব অনুপ্রেরণাটা জুগিয়েছিল? আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? উত্তরটা আবারও সেই মেদিনীপুর। ভাবা যায়, যে মাটিতে তার জন্ম, ঠিক সেই মাটিই কিন্তু তার বিপ্লবী চেতনারও জন্ম দিয়েছিল। এখানেই তার আদর্শ একটা স্পষ্ট রূপ পায়। আসলে একজন বিপ্লবীর পথ চলা তো একা একা হয় না, তার পেছনে থাকে একটা সংগঠন, একটা গোটা আদর্শ। তো ক্ষুদিরাম বসু কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি যুক্ত ছিলেন অনুশীলন সমিতির সাথে। এইটা ছিল সেই সময়ের অন্যতম প্রধান একটা বিপ্লবী গুপ্ত সংগঠন। আর তাদের একটাই লক্ষ্য ছিল ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করা। আসলে সেই পরাধীনতার যুগে দাঁড়িয়ে বহু তরুণের কাছে কিন্তু এই ধরনের সংগঠনই ছিল মুক্তির একমাত্র রাস্তা। চলুন এবার আমরা তার জীবনের সেই অধ্যায়ে যাই যে ঘটনাটা তাকে ইতিহাসে অমর করে রেখেছে, তার সেই ঐতিহাসিক প্রচেষ্টা। ঘটনাটা ছিল ১৯০৮ সালের। মাঠে ছিলেন দুই বিপ্লবী, ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি। আর তাদের দুজনের লক্ষ্যবস্তু ছিল একজনই, অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড। কিন্তু এই যে এত বড় একটা দুঃসাহসিক চেষ্টা, এর শেষটা কি হয়েছিল? কোথায় লেখা হয়েছিল তার জীবনের শেষ অধ্যায়টা? সেই জায়গাটা ছিল মুজাফফরপুর। হ্যাঁ, যে শহরে তিনি বিপ্লবের আগুন জ্বালাতে গিয়েছিলেন, সেই শহরটাই শেষ পর্যন্ত তার আত্মত্যাগের সাক্ষী হয়ে রইল। তবে যে প্রশ্নটা আমাদের সবাইকে বোধহয় সবচেয়ে বেশি নাড়া দেয়, সেটা হলো দেশের জন্য জীবন দেওয়ার সময় তার বয়স ঠিক কত ছিল? মাত্র 18। ভাবুন একবার, এটা তো শুধু একটা সংখ্যা না, এর পেছনে লুকিয়ে আছে একজন তরুণের অকল্পনীয় সাহস, তার স্বপ্ন আর দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক বিশাল গল্প। তার জীবনটা হয়তো খুব ছোট ছিল, কিন্তু তিনি যা রেখে গেছেন সেই উত্তরাধিকার আজও একটুও ম্লান হয়নি। চলুন সেই অবিস্মরণীয় উত্তরাধিকারের দিকে আর একবার ফিরে তাকানো যাক। জন্ম থেকে শুরু করে আত্মবলিদান পর্যন্ত তার এই ছোট কিন্তু অত্যন্ত প্রভাবশালী জীবনের প্রত্যেকটা মুহূর্তই ছিল এক একটা সংগ্রামের ইতিহাস, আর সেই ইতিহাস আজও আমাদের সবাইকে অনুপ্রেরণা দেয়। জানেন তো, ক্ষুদিরাম শুধু ইতিহাস বইয়ের পাতাতেই আটকে নেই, তিনি বেঁচে আছেন শিল্পে, সাহিত্যে, গানে, মানুষের মুখে মুখে। কিন্তু কোন কবির লেখনীতে তার গল্পটা অমর হয়ে আছে বলতে পারেন? তিনি আর কেউ নন, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আসলে দুজনের রক্তেই তো ছিল বিদ্রোহের আগুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তেজ। আর তাই বোধহয় নজরুলের কলমেই ক্ষুদিরামের সেই আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে গেঁথে আছে। তাহলে দেখুন, আমাদের এই আলোচনাটা শুরু হয়েছিল একটা সাধারণ অক্ষর অ দিয়ে, আর এসে শেষ হলো এক অমর আত্মত্যাগের গল্পে। আসলে প্রত্যেকটা গল্পের শুরু কিন্তু হয় ওই একটা অক্ষর দিয়ে। কিন্তু সেই অক্ষর দিয়ে আমরা কোন গল্পটা লিখব, কোন ইতিহাসকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখব, সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।